তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এ চ্যাপ্টার 1-এর আলো শুরু করতে চলেছি। আজকে আলোর প্রথম পর্ব। আজকের পর্বে আলোচনা করব যে এই আলোর উৎস, আলোক রশ্মি এবং মাধ্যম কী কী হতে পারে এগুলো নিয়ে। এগুলো আলোর একদম বেসিক জিনিস, এগুলো জেনে নিলে এরপর যে প্রতিফলন প্রতিসরণ এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। চলো শুরু করা যাক। প্রথমেই আসি সেটা হলো স্বপ্রভ বা যে বস্তু থেকে আলো বার হয়, মানে আলোক উৎস কাকে বলছে। তাহলে যেটা বললাম যে সমস্ত বস্তু থেকে আলো বার হচ্ছে বা যারা আলো দিতে সক্ষম তাদেরকে স্বপ্রভ বস্তু, স্বপ্রভ মানে যে নিজেই প্রভা দেয়, স্বপ্রভ বস্তু বলছে। কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে, ওগুলো থেকে আলো নির্গত হয়, তাদেরকে স্বপ্রভ বস্তু বলছে। যেমন সূর্য, তারা, টর্চ, তারপর তোমার জোনাকি, সমস্তগুলো হবে। এক্ষেত্রে বলে দিই যে বস্তুগুলো আলো দিচ্ছে সেগুলোর কথা বলা হচ্ছে, যে বস্তুগুলো আলো রিফ্লেক্ট করে বা প্রতিফলন করে সেগুলোর কথা কিন্তু বলা হচ্ছে না। যেখান থেকে আসলে আলো বার হয় সেটার কথা বলা হচ্ছে। মানে ধরো একটা চশমা বা একটা স্টিলের বাটি, এই জিনিসগুলো তো আলো রিফ্লেক্ট করে, কিন্তু সেগুলোর কথা এখানে বলা হচ্ছে না। যে জিনিসগুলো থেকে আলো বার হয় সেটার কথা বলা হচ্ছে। তারপর আসি, সেটা হলো অপ্রভ বস্তু কাকে বলে। ঠিক উল্টোটা, যে সমস্ত বস্তুগুলো থেকে আলো নির্গত হয় না তাদেরকে অপ্রভ বস্তু বলে। বেশিরভাগ বস্তুই এই প্রকার, যেমন পাথর, কাঠ, বই, পেন, তোমাদের বইতে যা যা উদাহরণ আছে। এর সাথে বলে দিই বেশ কিছু একটা ছক আছে, সেখানে বেশ কিছু অপশান দিয়েছে, সেগুলো স্বপ্রভ নিষ্প্রভ সেগুলো বলতে হবে। যেমন ধরো আছে কেরোসিন লম্ফ, সেটা থেকে কি হয়, আলো বার হয়, তাই তো, জ্বলন্ত কেরোসিন লম্ফ, তাহলে সেটা হবে স্বপ্রভ বস্তুর মধ্যে। তারপর ধরো টর্চ, সেটাও তাই স্বপ্রভ বস্তু এগুলোর মধ্যে পড়ছে। পরের যে প্রশ্ন সেটা হলো আলোক বিন্দু উৎস কাকে বলে। আলোক বিন্দু উৎস নামটা থেকেই বুঝতে পারছো, বিন্দু উৎস মানে আলোটা মানে আলো যেখান থেকে আসছে সেই উৎসটা হলো বিন্দুর মতো ছোট। প্রকৃতপক্ষে এই জাতীয় উৎস মানে কি বলবো, একদম যেটা যথাযথ বিন্দু উৎস সেরকম কিছু হয় না। এই জিনিসটাকে বিভিন্ন, এরপর যখন পরীক্ষা পড়বে, বিভিন্ন যে এক্সপেরিমেন্টগুলো পড়বে, সেক্ষেত্রে এগুলোকে তৈরি করে নেওয়া হয়। কিভাবে তৈরি করা হয়, তো এরকমভাবে একটা বাতি, মোমবাতি বা একটা লম্ফ নেওয়া হয়েছে। এই লম্ফ তো আর বিন্দু আলোক উৎস হতে পারে না, সেই জন্য এর সামনে কি করা হয়, একটা কার্ডবোর্ড বা কিছু রাখা হচ্ছে এবং সেটার ওপরে একটা ছোট ছিদ্র করা হচ্ছে। এবার এই ছিদ্রের অন্য পাশ দিয়ে, এই ছিদ্রটা দিয়ে যে আলো বার হচ্ছে সেটাকে মনে করা হয় বিন্দু উৎস, আলোর বিন্দু উৎস। কিন্তু প্রকৃতপক্ষে এই যে ছিদ্রটা করা হচ্ছে, এটাও যেহেতু হাতে করা হচ্ছে, একটা ছিদ্র মনে করা হয় অনেকগুলো ছিদ্রের সমষ্টি। সেই কারণে কি হচ্ছে যে এই আলোগুলো মানে প্রকৃতপক্ষে যেটা আমরা হাতে বানাচ্ছি সেটাও কিন্তু আসলে বিন্দু উৎস নয়, ওটা অনেকগুলো বিন্দু ওখানে মিলে আছে, ঠিক আছে। সেই জন্য এর উদাহরণ হিসাবে কিন্তু আমরা কিছু সাধারণত বলতে পারি না, কারণ একদম পারফেক্ট বিন্দু উৎস ওরকমভাবে কিছু হচ্ছে না। তারপর আসি আলোর বিস্তৃত উৎস। বিস্তৃত নামটা থেকেই বুঝতে পারছো যে সমস্ত জিনিসগুলোর যে মানে আলোর যে উৎস বা স্বপ্রভ বস্তু সেগুলো আকারে বড়, বিন্দুর থেকে বড়। তাহলে আমরা যা যা চোখে দেখতে পাই যেগুলো স্বপ্রভ বস্তু সেগুলোই কিন্তু এই আলোর বিস্তৃত উৎসের মধ্যে পড়ছে, যেমন সূর্য, টর্চ, বাল্ব, মোমবাতি, এই সমস্তগুলো। এখন বিভিন্ন মাধ্যমগুলো নিয়ে কথা বলবো, যে মাধ্যমগুলোর মধ্যে দিয়ে আলো যেতে পারে, পারে না বা আংশিকভাবে পারে। এই রকম 3টে মাধ্যম হয় বা বস্তু হয়। প্রথমটা হলো ধরো স্বচ্ছ মাধ্যম বা স্বচ্ছ বস্তু, যেটার ভিতর দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে তাদেরকে এই স্বচ্ছ মাধ্যম বলছে। যেমন বায়ু, কাঁচ, জল, এগুলোর মধ্যে দিয়ে আলো সহজেই যেতে পারে। এবং যখন ধরো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে এসে আলো পড়ছে, তখন আলোটার কোনো অসুবিধা না, মানে পুরো যতটা আলো আসছে ততটাই আসে, মানে যতটা আলো সেই মাধ্যমটার মধ্যে দিয়ে আসে দ্বিতীয় মাধ্যমটাতেও ততটা আলোই আসছে। তারপর হলো অস্বচ্ছ মাধ্যম কাকে বলছে। নামটা থেকেই বুঝতে পারছো যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে আলো একেবারেই যেতে পারে না তাদেরকে বলছে অস্বচ্ছ মাধ্যম বা বস্তু। যেমন ধরো কাঠ, লোহা, তারপর ধরো যে দেওয়াল হয়, দেওয়ালের ভিতর দিয়ে আলো আসতে পারে না, এই জিনিসগুলো। আসি ঈষৎ স্বচ্ছ বস্তু বা মাধ্যম কাকে বলে, ঠিক আছে। তাহলে যে সমস্ত বস্তু বা মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে তো পারে কিন্তু ভালোভাবে পারছে না বা আংশিকভাবে আলো যেতে পারে, তাদেরকে বলছে ঈষৎ স্বচ্ছ বস্তু।
যেমন ধরো দেখবে ঘষা কাঁচ, যে সমস্ত যাদের বাড়িতে ঘষা কাঁচ আছে দেখবে যে আলো আসে কিন্তু খুব ভালোভাবে আসে না। তারপর ধরো ট্রেসিং পেপার, যে তোমরা ট্রেস করার জন্য ইউজ করো, সেইটাও কিন্তু আলো সম্পূর্ণভাবে আসে না, কিছুটা পরিমাণ আলো আসে। তাহলে এইগুলো সমস্ত কিছু পড়ছে ঈষৎ স্বচ্ছ বস্তু বা মাধ্যমের মধ্যে। এখন আলোচনা করব আলোর সরল রৈখিক গতি, মানে আলো সরল রেখায় চলে সেটা নিয়ে। এটার জন্য একটা পরীক্ষা তোমাদের বইতে দেওয়া আছে। ধরো তুমি একটা মোমবাতি নিলে আর একটা ধরো স্ট্র নিলে, ঠিক আছে? সেই স্ট্রটা দিয়ে তুমি মোমবাতিটাকে দেখছো। ধরো এইটা তোমার চোখ, এখানে মোমবাতিটা এটা জ্বলন্ত, ঠিক আছে? সেই জন্য এরমভাবে বোঝাবে। আর একটা স্ট্র নিয়েছো, একদম সোজাভাবে রেখে এরমভাবে দেখছো, কি দেখবে? এই শিখাটা কিন্তু তুমি দেখতে পাবে, ঠিক আছে? এবার ধরো এই স্ট্রটা না নিয়ে তুমি এমন একটা স্ট্র নিয়েছো যেটাকে আগে থেকেই হালকা একটু বেঁকিয়ে নিয়েছো, মানে স্ট্রটাকে একটু লাইটার দিয়ে গরম করে এরকম বেঁকিয়ে নিয়েছো। এবার ধরো এরমভাবে রেখে দেখার চেষ্টা করছো, মানে চোখের এক পাশে স্ট্রটা নিয়েছো আর অন্য পাশটা দিয়ে দেখার চেষ্টা করছো। তখন কিন্তু কী হবে, যে এই মোমবাতির যে শিখাটাকে দেখতে পাবে না। কারণ কি, দ্বিতীয় ক্ষেত্রে আলো কিভাবে চলছে, এখান থেকে আলো, এখান থেকে রাস্তাটা তো বেঁকে গেছে, আলো এরকমভাবে বক্ররেখায় বা বাঁকা পথে যেতে পারে না, আলো চলে হলো সরল রেখায়। এইটা হলো আলোর একটা ধর্ম, ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে এই যে মোমবাতির শিখাটাকে দেখতে পেলে, দ্বিতীয় ক্ষেত্রে পেলে না। তাহলে আলোর যে ধর্ম সেটা কি? সরল রেখায় চলে। অনেক সময় প্রশ্ন আসে আলোর একটা ধর্মও লেখো, তখন কিন্তু এটা অবশ্যই মানে এটাই প্রথম আর কি লিখতে হবে। এবার আলো যখন আমরা আঁকবো এরপর সব সময় খেয়াল করবে যে আলোকে আমরা এরকমভাবে অ্যারো দিয়ে বোঝাই, ঠিক আছে? এইটা হলো আলোক রশ্মি। আলোক রশ্মি মানে কি, এক্ষেত্রে মনে করা হচ্ছে একটাই আলো আসছে এবং সে বস্তুটার ওপর এসে পড়ছে। প্রকৃতপক্ষে কি এটা হয়? প্রকৃতপক্ষে এটা হয় না। আমরা যখনই দেখি আলোক রশ্মি গুচ্ছ দেখি, মানে এইরকমভাবে অনেকগুলো আলোক রশ্মি একসাথে আসছে, এটা হলো আলোক রশ্মি গুচ্ছ, ঠিক আছে? এবার এই যে আলোক রশ্মি গুচ্ছ, এটা তিন রকম হতে পারে। একটা হলো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, আর একটা হলো অভিসারী, আর একটা হলো অপসারী। সমান্তরাল মানে বুঝতেই পারছো যে আলোক রশ্মি গুচ্ছ একে অন্যের সমান্তরালে রয়েছে এরমভাবে। অভিসারী মানে কি, অনেকগুলো আলোক রশ্মি এসে একটা পয়েন্টে মিলিত হচ্ছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এটা হলো অভিসারী, ঠিক আছে? তারপর অনেকগুলো রশ্মি এসে যখন একটা বিন্দুতে মিলিত হয় তখন সেই রশ্মিগুলোকে বলছে অভিসারী। আর যখন একটা বিন্দু থেকে অনেকগুলো আলোক রশ্মি বার হয়ে যাচ্ছে তখন তাকে বলছে অপসারী, ঠিক আছে? তাহলে এটা এক জায়গায় মিলিত হচ্ছে, এটা এখান থেকে বার হয়ে যাচ্ছে। অপসারী মানে অপসৃত হচ্ছে, মানে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে একটা আলোক উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ বার হচ্ছে, আর এখানে রশ্মিগুচ্ছ এসে একটা জিনিসের ওপর বা বস্তুর ওপর এসে পড়ছে, ঠিক আছে? আর সমান্তরাল হলো যতগুলো রশ্মি রয়েছে সেগুলো একটার সাথে একটা সমান্তরাল, ঠিক আছে? এইগুলো পরবর্তীতে প্রতিফলনের সময়, প্রতিসরণের সময় কাজে লাগবে। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।